প্রিয় বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা পাসপোর্টের রিনিউ অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন বা রি-ইস্যু অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। বন্ধুরা, মূলত পাসপোর্টের ভ্যালিডিটি থাকে 10 ইয়ার্স। এই 10 ইয়ার শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার পাসপোর্টের রিনিউ বা রি-ইস্যু করতে হয়। তো অনলাইনের মাধ্যমে এই পাসপোর্টের রি-ইস্যু বা রিনিউ কীভাবে অনলাইনে আবেদন করবেন, কি ডকুমেন্টস লাগবে, কত টাকা ড্রাফট কাটবে, আপনার যদি পাসপোর্টের এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি না, যদি আপনার পাসপোর্ট ড্যামেজ হয়ে যায় বা কোনো কারণে দাগ হয়ে গেছে তো আপনি অনলাইনের মাধ্যমে এই সমস্ত ডিটেলসের পাসপোর্ট কীভাবে অনলাইনে আবেদন করবেন। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। বন্ধুরা, তার আগে বলে দিই, আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার আগে আপনার যে পাসপোর্টটি রয়েছে, আপনার যে ওল্ড পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্টের সাথে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং 10 পাস যদি সার্টিফিকেট থাকে সেই সমস্ত সার্টিফিকেটের সঙ্গে আপনার নেম, আপনার বাবার নাম এবং আপনার ডেট অফ বার্থ এক আছে কিনা দেখে নেবেন। এবং আপনি যে পুরানো পাসপোর্ট আছে সেই পাসপোর্টে আপনি আনম্যারিড ছিলেন, বর্তমানে এখন ম্যারিড, তো আপনি পাসপোর্টে অ্যাপ্লাই করলে আপনি ম্যারিড করবেন না আনম্যারিড করবেন, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করা থেকে সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। তো চলুন দেখিয়ে দিই আপনারা কিভাবে অনলাইনে রি-ইস্যু পাসপোর্ট বা রিনিউ পাসপোর্টের আবেদন করবেন। এর ফুল প্রসেস আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো কি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে অফিসে, পুলিশ ভেরিফিকেশন হবে কিনা, তৎকালে করবেন না নর্মালি অ্যাপ্লাই করবেন। চলুন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। পাসপোর্ট রি-ইস্যু অ্যাপ্লিকেশন করার জন্য আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করবেন পাসপোর্ট সেবা। পাসপোর্ট সেবা সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি আসবে বা পাসপোর্ট সেবা .gov.in এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করে নিতে হবে। যদি আপনি মোবাইল থেকে হন, যদি মোবাইল থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে প্লে স্টোর থেকে পাসপোর্ট সেবা যে অ্যাপসটি রয়েছে সেটি ডাউনলোড করলে আপনি মোবাইল থেকে করতে পারবেন। কম্পিউটার এবং মোবাইল থেকে সেম প্রসেস, আপনি কম্পিউটার থেকেও যে প্রসেসে অ্যাপ্লাই করবেন মোবাইলের অ্যাপস থেকেও সেম টু সেম প্রসেসে আপনাকে স্টেপ অবলম্বন করতে হবে এবং সেমভাবেই আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি পাসপোর্ট সেবা ওয়েবসাইটটি ওপেন করে নিলাম। ওপেন করার পর উপরে কর্নারে ডান সাইডে দেখুন লগইন আছে এবং রেজিস্টার। আপনার যদি রেজিস্টার না থাকে তাহলে রেজিস্টার করে নেবেন, যদি আপনার রেজিস্টার থাকে তাহলে লগইনে ক্লিক করে আইডি পাসওয়ার্ড মেরে লগইন করতে হবে। তো আমি রেজিস্টার দেখাচ্ছি না, রেজিস্টারে আপনি যাবেন, আপনার ইমেল আইডি, ফোন নাম্বার, আপনার নেম মেরে আপনি ওই ইমেলের ওটিপি ভেরিফাই করে রেজিস্টার করে নেবেন। তো আমার যেহেতু রেজিস্টার আছে আমি লগইনে ক্লিক করছি। লগইনে ক্লিক করার পর এখানে আপনার লগইন আইডি চাইবে, আমি আমার লগইন আইডিটা এখানে বসিয়ে দিচ্ছি এবং কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে আমার কিন্তু পাসওয়ার্ড চাইবে এবং এখানে আমার পাসওয়ার্ড চাইছে। আমি রেজিস্টারের সময় যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম আমি সেই পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দেবো এবং সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর পাসপোর্ট সেবা ওয়েবসাইটটি লগইন হয়ে গেল। এখানে আমার সার্ভিস রয়েছে, মাই অ্যাপ্লিকেশন রয়েছে, ফিস ডিটেলস রয়েছে। তো আমি কোথায় যাব? সার্ভিসে যাব, যেহেতু আমি আজকে রি-ইস্যু পাসপোর্ট কিভাবে অনলাইনে আবেদন করতে হয় এবং কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা অনলাইনে এই ফর্ম রি-ইস্যু বা রিনিউ পাসপোর্টের ফর্ম ফিল আপ করবেন, আমি তার ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তার জন্য কি করব, সার্ভিসে যাওয়ার পর এখানে দেখুন অনেক অপশন রয়েছে। প্রথমে যে অপশনটি রয়েছে ফ্রেশ পাসপোর্ট এবং রি-ইস্যু অফ পাসপোর্ট, আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি এখানে কোনো কিছু এন্টার করব না, জাস্ট স্কিপ ফর নাওয়ে ক্লিক করব। আবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার কিন্তু আপনার আসবে অ্যাপ্লাইং ফর, আপনি ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লাই করবেন না রি-ইস্যু করবেন। ফ্রেশ পাসপোর্ট এবং রিনিউ পাসপোর্ট একদম সেম টু সেম প্রসেস, আপনাকে কয়েকটা স্টেপে আপনাকে আলাদা আলাদা প্রসেস আছে, তাছাড়া বাকি সমস্ত কিছু এক। তো ফ্রেশ পাসপোর্ট এবং এখানে রি-ইস্যু পাসপোর্ট দুটি অপশন আছে। যেহেতু আজকে আমি দেখাবো রি-ইস্যু কীভাবে অ্যাপ্লাই করা হয়, তার জন্য আমি রি-ইস্যুতে ক্লিক করব এবং এখানে দেখুন অনেক রকম অপশন রয়েছে। যেমন রয়েছে এই অপশানগুলোতে এক একটি কাজ রয়েছে, যেমন আমি বলে দিচ্ছি। আপনারা ধরুন নতুন পাসপোর্ট যদি করেন তাহলে কিন্তু শুধুমাত্র ফ্রেশ পাসপোর্ট আপনাকে চুজ করতে হবে। বাকি আপনি আপনার পাসপোর্টের ভ্যালিড শেষ হয়ে গেছে, 10 ইয়ার্স একদম শেষ হয়ে গেছে, বা আপনার পাসপোর্টের ভ্যালিডিটি বাকি আছে, বা আপনার পাসপোর্টে কোনো রকম ভুল হয়েছে সেইগুলোকে আপনি কারেকশন করবেন, বা আপনার পাসপোর্ট হারিয়ে গেছে, বা আপনার পাসপোর্ট কোনো কারণে ড্যামেজড হয়ে গেছে, বা আপনার পাসপোর্টের পেজ শেষ হয়ে গেছে, যে আপনার পাসপোর্টের বুকলেট আছে, বই আছে, তার পেজ আর বাকি নেই, সব শেষ হয়ে গেছে। তো এই সব কারণের ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেকটা কারণের ক্ষেত্রে একই অপশন চুজ
করতে হবে সেটা হচ্ছে রি ইস্যু। তো ওকে, এইবার রি ইস্যু চুজ করার পর আপনি যে কারণে রি ইস্যু করছেন, ধরুন আমার আজকে রি ইস্যু এই কারণে করছি, আমার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, বলতে আমার কয়েক মাস বাকি আছে, তো আমার এক্সপায়ারি শেষ হয়ে যাচ্ছে, সেই কারণে আমাকে কি করতে হবে, আমাকে রিনিউ করতে হবে। আমি যদি এখন কোনো জায়গায় ভিসা লাগাই বা কোনো কান্ট্রিতে যদি আমি যেতে চাই, তাহলে কিন্তু আমার ভিসা লাগবে না, যেহেতু আমার 3 থেকে 4 মাস আমার ভ্যালিডিটি আছে। তো এর ক্ষেত্রে আমি রিইস্যু চুজ করলাম এবং আমি সবথেকে নিচের যে অপশানটি রয়েছে ভ্যালিডিটি এক্সপায়ার উইদিন 3 ইয়ার্স, মানে ভ্যালিডিটি শেষ হয়ে গেছে 3 বছরের মধ্যে, বা ডিউ টু এক্সপায়ার বা বাকি রয়েছে, বুঝতে পারলেন? তো তার জন্য এটা আপনি চুজ করতে পারেন। আপনার ভ্যালিডিটি এখনও বাকি রয়েছে, তবুও আপনি রিনিউ করছেন, বা আপনার ভ্যালিডিটি 3 বছর শেষ হয়ে গেছে বা আপনার 3 বছরের অধিক শেষ হয়ে গেছে, তাহলে আপনি এই অপশানটি চুজ করবেন। যদি আপনার পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে, আপনি থানায় ডায়েরি করেছেন বা আপনি জিডি করেছেন, জিডি করার পর যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে চান, তো লস্ট বলে অ্যাপ্লাই করতে হবে, লস্ট পাসপোর্ট হারিয়ে যাওয়ার জন্য। তারপরে আপনার যদি পাসপোর্টের পেজ শেষ হয়ে যায়, তো পেজ বাড়ানোর জন্য আপনি কি অপশন করবেন, থার্ড অপশানটি চুজ করতে হবে। আপনার পাসপোর্ট কোনো কারণে যদি ড্যামেজড হয়ে যায়, তো এখানে যে ড্যামেজ পাসপোর্ট রয়েছে এটা চুজ করবেন। তারপর আপনার ধরুন আপনি পাসপোর্ট তৈরি করেছেন, আপনার পাসপোর্টে কোনো রকম প্রবলেম হয়েছে, আপনার নামের ভুল বা আপনার ফাদার নেমের ভুল, অ্যাড্রেস ভুল, এক্সেট্রা যদি কোনো রকম মিস্টেক হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে চেঞ্জ ইন এক্সিস্টিং পার্সোনাল পার্টিকুলার্স, এটা ক্ষেত্রে আপনি আপনার মানে পাসপোর্টের ভুলটাকে সংশোধন করে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপনার ডকুমেন্টসে কিন্তু সঠিক থাকতে হবে, তবেই কিন্তু সেটা সম্ভব হবে। ওকে, তো আজকে আমি দেখাচ্ছি কি রিইস্যু পাসপোর্ট, এবং আমার যেহেতু পাসপোর্টের কয়েক মাস বাকি রয়েছে, এখনও সে এক্সপায়ার হয়ে যায়নি বা 3 বছর হয়ে যায়নি, সেই ক্ষেত্রে আমি কি করব, সবথেকে নিচের অপশন যেটা রয়েছে ভ্যালিডিটি এক্সপায়ার্ড উইদিন 3 ইয়ার্স ডিউ টু এক্সপায়ার, এটা আমি চুজ করব। তাহলে বোঝা গেল রিইস্যু ফর্ম ফিল আপ কারা কারা করতে পারবে, এবং লস্ট পাসপোর্ট কারা কীভাবে ফর্ম ফিল আপ করবে, ড্যামেজ পাসপোর্টে কীভাবে ফর্ম ফিল আপ করবে, আমাকে আর বোঝাতে হবে না নতুন করে। তো আমার যেটা আছে, আমার ভ্যালিডিটি বাকি আছে কিছুদিন, কিছু মাস, তো আমি এই অপশানটা চুজ করলাম, ভ্যালিডিটি এক্সপায়ার উইদিন 3 ইয়ার্স বা ডিউ টু আপনি টাইপ অফ অ্যাপ্লিকেশন কি করবেন, নর্মাল অ্যাপ্লিকেশন করবেন না তৎকালে করবেন। নর্মালে করলে কি হবে, আপনার পাসপোর্ট অফিসে আপনি ভিজিট করবেন, ভেরিফাই করবেন, তারপর আপনার ফাইলটাকে থানায় পাঠাবে, থানায় পাঠানোর পর সেই ফাইল আবার আপনার রিজনাল পাসপোর্ট অফিসে পাঠাবে আরপিওতে, তারপর কিন্তু আপনি পাসপোর্ট হাতে পাবেন। মিনিমাম 1 মাস লাগবে, তাই না? তো নর্মাল পাসপোর্ট এটা হয়। আর তৎকাল মারলে কী হবে, তৎকাল মারলে আপনি যদি তৎকালে অ্যাপ্লাই করতে চান, তাহলে কী হবে, আপনি অফিস করবেন কয়েকদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে অফিস করলেন, অফিস করার পর 3 থেকে 4 দিন বা 5 দিনের মধ্যে কিন্তু আপনি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। তৎকালের চার্জ কত কাটে, আপনার কিন্তু 3500 টাকা তৎকালে চার্জ, আর নর্মালে আপনার 1500 টাকার চার্জ, বুঝতে পারলেন? তাহলে নর্মাল আর তৎকালের মধ্যে। এইবার হচ্ছে টাইপ অফ পাসপোর্ট বুকলেট, আপনি 36 পেজের পাসপোর্ট করবেন না আপনি 60 পেজের পাসপোর্ট করবেন। যদি 36 পেজ পাসপোর্ট করেন, সেম টু সেম নর্মালের অ্যামাউন্টই আপনার ভরতে হবে, মানে 1500 টাকায় ওইটাই চার্জ। আর যদি আপনি 60 পেজ করতে চান, তাহলে কিন্তু এক্সট্রা আপনাকে 500 টাকা এক্সট্রা আপনাকে পে করতে হবে, বুঝতে পারলেন? তো আমি নর্মাল করছি এবং 36 পেজ সিলেক্ট করে নিলাম। তারপর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে আপনার অ্যাপ্লিকেন্ট ডিটেলস, মানে আপনার নাম, আপনার সারনেম, আপনার জেন্ডার বলতে মেল না ফিমেল সেটা চুজ করবেন। তারপর হ্যাভ ইউ ইভার বিন নোন আদার নেম, আপনার কোনো অন্য নামে আছেন, অন্য নামে ডাকা হয় কিনা, নো করবেন এগুলো। তারপর কখনো নাম চেঞ্জ করেছেন কিনা, এগুলো নো করবেন। তারপর আপনার ডেট অফ বার্থ বসাবেন, তারপর প্লেস অফ বার্থ বসাবেন, আপনার পাসপোর্টে দেখে দেখে সেটাই বসাবেন যেটা আপনার পাসপোর্টে রয়েছে, ওল্ড পাসপোর্টে। আপনি তো রিইস্যু করছেন, আপনার পুরানো পাসপোর্টে যেটা রয়েছে সেটা এখানে বসাবেন। ওকে, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, এগুলো সব কিছু আপনি পাসপোর্ট দেখে বসাবেন। এইবার আসুন ম্যারিটাল স্ট্যাটাস। এইবার আপনি পাসপোর্ট, ওল্ড পাসপোর্টে আপনি আনম্যারিড ছিলেন, এখন কিন্তু ম্যারিড হয়েছেন, সেই ক্ষেত্রে আপনাকে ম্যারেজ সিলেক্ট করতে পারেন, আনম্যারিড করলেও সমস্যা নেই, কিন্তু ম্যারেজ সিলেক্ট করলে আপনাকে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট পাসপোর্ট অফিসে কিন্তু শো করাতে হবে। যদি আপনার ম্যারেজ সার্টিফিকেট না থাকে, তাহলে কিন্তু একটি পাসপোর্টের এই ওয়েবসাইট থেকে একটি এভিডেভিট থাকে, সেটা হচ্ছে অ্যানেক্সার জে। ওই অ্যানেক্সার জে আপনাকে ফিল আপ করতে হবে, আপনার ফর্মটা ফিল আপ করে এই সমস্ত কিছু করে আপনি সিগনেচার করে আপনাকে কিন্তু সেটা অফিসে শো করাতে হবে। যেদিন আপনি রিজনাল পাসপোর্ট অফিসে, যেদিন আপনি পিএসকেতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন ডকুমেন্ট সহ, সেদিন কিন্তু এটা শো করাতে হবে যদি আপনার ম্যারেজ সার্টিফিকেট না থাকে। ওকে, তো আমি ম্যারিড সিলেক্ট করছি যেহেতু আমি ম্যারিড। এবার আসছে ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, নো করবেন।
নো করার পর এবার আপনি স্টেট চুজ করবেন, আপনি কোন স্টেট থেকে বিলং করেন, তারপর আপনি ওই স্টেটের কোন ডিস্ট্রিক্টে বিলং করেন চুজ করবেন, তারপর আপনি কি করবেন সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই বার্থ করবেন। যদি বার্থ আপনার না হয়, এখানে আদার্স যদি হয় সেগুলি সিলেক্ট করে নেবেন। আমার বার্থ, আমি বার্থ চুজ করলাম। এখানে প্যান কার্ড চাইছে, ইফ অ্যাভেলেবেল, আপনি প্যান কার্ড থাকলে অবশ্যই ঢালবেন। ভোটার আইডি কার্ড ইফ অ্যাভেলেবেল না, আপনি অবশ্যই ভোটার আইডি কার্ড ও নম্বর এখানে ঢালবেন। ওকে, অ্যাপিক নাম্বার বা ভোটার আইডি নাম্বার। তারপরে এখানে আসুন এমপ্লয়মেন্ট টাইপ। এমপ্লয়মেন্ট টাইপ কী আছে, আপনার গভর্নমেন্ট সার্ভিস হলে গভর্নমেন্ট চুজ করতে পারেন, হোম মেকার হলে হোম মেকার, নট এমপ্লয়েড, আদার, প্রাইভেট, পিএসইউ, তারপর রিটায়ার্ড আছে, রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেন্ট আছে, সেলফ এমপ্লয়মেন্ট, তারপর আপনার স্টুডেন্ট আছে, আপনি যেটা হবেন সেটা করবেন। আমি সেলফ এমপ্লয়েড করলাম। তারপরে এখানে বলছে ইজ আইদার ইউর প্যারেন্টস ইন কেস মাইনর, এটা মাইনরদের জন্য, আপনি এটা নো করবেন। তারপর বলছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন, আপনি কতদূর কোয়ালিফিকেশন রয়েছেন। 10th অ্যান্ড অ্যাবভ, 10 ক্লাস এবং 12 ক্লাসের জন্য প্রথমটা সিলেক্ট করবেন। ওকে, 10th পাস অ্যান্ড অ্যাবভ সিলেক্ট করবেন 10 ক্লাস অ্যান্ড 12 পাসের জন্য। তারপর 7th অর লেস, যদি আপনি 7 ক্লাসের নিচে হন, 1 থেকে 7th ক্লাস হন, তাহলে 7th পাস অর লেস চুজ করবেন। তারপর আপনি 9th বা 8 হলে 8 স্ট্যান্ডার্ড এবং 9 স্ট্যান্ডার্ড চুজ করবেন। তারপর আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবভ চুজ করবেন। যেহেতু আমি 12 পাস আছি, আমি 10th পাস করলাম এন্ড অ্যাবভ চুজ করলাম। এখানে আমি 10 পাস চুজ করার সাথে সাথে কিন্তু আমার এখানে কিন্তু ইসিআর যে নন ইসিআর রয়েছে, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। যদি আমি এখানে 7 পাস চুজ করতাম, তাহলে কিন্তু এখানে নো সিলেক্ট করতে হবে, বুঝতে পারলেন? তো আমি 10 পাস আছি, আমি 10 পাসের জন্য আমি 10 পাস চুজ করলাম এবং দেখুন এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেল। তারপর ভিজিবল মার্ক দিতে পারেন, আপনার শরীরের কোনো রকম কাটা চিহ্ন বা কোনো তিল মোল থাকলে আপনি সেই চিহ্নটা শো করতে পারেন, যদি না থাকে সমস্যা নেই, আপনি দিলে ভালো হয়। তারপর এখানে বলছে আপনার আধার কার্ড নম্বরটা এখানে বসাতে হবে এবং আই অ্যাগ্রিতে ক্লিক করে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এবার আসছে ফ্যামিলি ডিটেলস। এখানে দেখুন ফ্যামিলি ডিটেলস, ফাদার নেম, গার্জেন নেম, না সান নেম, মাদার ফার্স্ট নেম অ্যান্ড মিডল নেম, সার নেম। তারপর আছে আপনার লিগ্যাল গার্জেনের ইফ অ্যাভেলেবল, দিতে পারে, না দিতেও কোনো সমস্যা নেই। এবং আমি যেহেতু ম্যারেজ সিলেক্ট করেছি, এখানে পাউস নেম রয়েছে, ফার্স্ট নেম এবং মিডল নেম একসাথে বসবে, বুঝতে পারলেন? যদি আপনার বাবার নাম স্বপন কুমার অধিকারী হয় বা আমার বাবার নাম গিয়াস উদ্দিন বিশ্বাস, ফার্স্ট নেম অ্যান্ড মিডল নেম প্রথম ঘরে বসাবো, টাইটেলটা বা সার নেমটা লাস্ট ঘরে বসাবো। ওকে, তারপর মায়ের নামের ক্ষেত্রে সেম এক, এখানে মায়ের নাম বসাবেন এবং মায়ের সার নেম বসাবেন। আপনার যদি গার্জেন বাবা বেঁচে থাকে তাহলে বাবার নামই বসাবেন গার্জেন হিসাবে, যদি বাবা বেঁচে না থাকে মায়ের নামও বসাতে পারেন, সার নেম বসাবেন। ওকে, আপনার ওয়াইফের নাম, আপনি যদি মহিলা হন তাহলে আপনার হাজব্যান্ডের নাম বসাবেন। তারপর এখানে সার নেম বসে আমি ফর্মটা ফিল আপ করে নিলাম, আমার ফাদার নেম, মাদার নেম এবং আমি পাউস নেম বসিয়ে দিলাম। তারপর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এবার আসবে অ্যাড্রেস ডিটেলস। আপনি অ্যাড্রেস ডিটেলসটা এখানে দেখুন, এখানে বলছে ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, নো চুজ করা আছে, নো থাকবে। তারপর এখানে আপনার হাউস নাম্বার বা স্ট্রিট নেম চেয়েছে। আপনি যদি ভিলেজ এরিয়া থেকে মানে অ্যাপ্লাই করে থাকেন বা ভিলেজ এরিয়া থেকে বিলং করেন, তাহলে কিন্তু আপনি প্রথমে ভিলেজ নেম এবং আপনার পোস্ট অফিস, ভিলেজ এবং পোস্ট অফিস প্রথম এই বক্সে হাউস নাম্বার এবং স্ট্রিট নেমে এখানে বসাবেন। তারপর এখানে ভিলেজ, টাউন, সিটি চেয়েছে, এখানে আপনার পুলিশ স্টেশনের নামটা বসে দেবেন। ওকে, তারপর পিনকোড বসাবেন, তারপর আপনার স্টেট, তারপর আপনার ডিস্ট্রিক্ট, তারপর আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন এবং এখানে আপনার একটা ভ্যালিড মোবাইল নম্বর বসাবেন কান্ট্রি কোড বাদে। এখানে দিয়ে দিয়েছে উইদাউট কান্ট্রি কোড, কোনো কান্ট্রি কোড বসানো চলবে না, শুধুমাত্র আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। এবং এখানে ইমেল আইডি, আপনার একটি ভ্যালিড ইমেল আইডি বসাবেন। ইমেল আইডি বসাবেন এই কারণে, অবশ্যই বসাবেন ভ্যালিড ইমেল আইডি। এই ইমেল আইডিতে আপনি যখন অফিস ভেরিফাই করবেন বা আপনার পাসপোর্টের স্ট্যাটাস এক্সেট্রা বেগেরা কিন্তু আপনার ইমেলে সেন্ড করবে এবং মোবাইলেও এসএমএস দেবে, কিন্তু বাকি সমস্ত কিছু কিন্তু আপনার পাসপোর্টের ডিটেলস সমস্ত কিছু ইমেলে সেন্ড করবে। ওই জন্য আপনি একটা ভ্যালিড আপনার নিজস্ব ইমেল এখানে কিন্তু বসাবেন। ওকে, তো আমি আমার এই ডিটেলসটা আমি ভরে নিচ্ছি। তো আমি আমার অ্যাড্রেসটা এখানে ঠিকঠাক বসে দিলাম। এই অ্যাড্রেসটা আপনি পাসপোর্টের যে ডিটেলসটা রয়েছে, পাসপোর্টের লাস্ট পেজে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসই বসাবেন। আপনার পাসপোর্টের যে অ্যাড্রেস রয়েছে সেটাই আপনি বসাবেন। আমি মোবাইল নাম্বার বসে দিলাম এবং আমার ইমেল বসে দিলাম। তারপর এখানে আছে ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, আমি ইয়েস করব। তারপর এখানে আসবে ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, আমি এটাতেও ইয়েস করব। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার আলাদা হয় তাহলে সেটাকে আপনি ম্যানুয়ালি বসিয়ে নেবেন। আমার যেহেতু এক, আমি দুটোতেই আমি সেম ইয়েস চুজ করলাম। ওকে, তারপর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম।
সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ওকে অপশন আসবে, এটা ওকে ক্লিক করবেন এবং এখানে আসবে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট। ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে আপনি আপনার গার্জেনের নেম বা ফাদার নেম দিতে পারেন। আমি বলবো আপনি আপনার নিজের নাম এবং এখানে বলছে নেম অ্যান্ড অ্যাড্রেস একসাথে আপনার নামটা বসাবেন এবং আপনার অ্যাড্রেসটা পাশাপাশি এখানে নামের পাশাপাশি প্রেস দিয়ে বসিয়ে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং ইমেলটা বসিয়ে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। আমি ডিটেলসটা ভরে নিচ্ছি। তো আমি আমার নাম এবং আমার অ্যাড্রেস পাশাপাশি আমি বসে দিলাম, ফোন নম্বর বসে দিলাম এবং ইমেল বসে দিলাম ইমার্জেন্সি কন্ট্যাক্টে। তারপর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আসবে আপনার প্রিভিয়াস পাসপোর্ট ডিটেলস, মানে আপনার ওল্ড যে পাসপোর্টটি রয়েছে, আপনার যে এক্সপায়ারি পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টের ডিটেলস আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। ওকে, আপনার পাসপোর্টের এখানে নম্বর প্রথমে বসাতে হবে, তারপর আপনার প্লেস অফ ইস্যু, আপনার পাসপোর্টটি ইস্যু প্লেস আপনার প্রথমে আপনার পাসপোর্টের প্রথম অংশতেই লেখা থাকবে। দেখবেন আপনার পাসপোর্টের প্রথম পেজে প্লেস অফ ইস্যু থাকবে, যেখানে আপনার নাম, ডেট অফ বার্থ থাকবে, ওখানেই আপনার প্লেস অফ ইস্যু থাকবে, তারপর ডেট অফ ইস্যু থাকবে। এই ডিটেলসগুলো আপনি পাসপোর্ট দেখে হুবহু পাসপোর্টের যেমন থাকবে সেমন দেখে এইগুলো ফিল আপ করতে হবে। ওকে, তারপর এখানে চাইছে কি ফাইল নাম্বারটা ভাইটাল। কোথায় পাবেন? অনেকে ফাইল নাম্বারটা খুঁজে পায় না। আপনার পাসপোর্টের লাস্ট যে পেজে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের নিচে দেখবেন আপনার ফাইল নাম্বার রয়েছে সিএ। যদি আপনি আমার কলকাতা আরপিও থেকে হন তাহলে কিন্তু সিএ দিয়ে শুরু হবে। সেই ফাইল নাম্বারটা সিএ দিয়ে শুরু যে নাম্বারটি রয়েছে 12 সংখ্যা 14 সংখ্যা সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ওকে, তো আমি ফিল আপ করে নিচ্ছি, পাসপোর্ট নাম্বার দিয়ে আমি ফিল আপ করে নিচ্ছি। তবে আমার পাসপোর্ট নম্বর, আমার প্লেস অফ ইস্যু কলকাতা, আমার ডেট অফ ইস্যু, ডেট অফ এক্সপায়ারি এবং ফাইল নাম্বার আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে কি বলছে, ডিটেলস অফ প্রিভিয়াস কারেন্ট ডোমেস্টিক ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট। এখানে আপনি ডিটেলস নট অ্যাভেলেবল এটা চুজ করবেন, কখন আপনার পাসপোর্ট হোল্ড হয়েছে কিনা বা অফিসিয়ালি পাসপোর্ট হোল্ড হয়েছে কিনা। তারপর এখানে বলছে হ্যাভ ইউ ইভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস্যুড, এটাও নো করবেন। যদি আপনি কখনো অ্যাপ্লাই করে থাকেন কিন্তু আপনার পাসপোর্ট ইস্যু হয়নি তো আপনি নো করবেন। তারপর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আসবে আপনার আদার্স ডিটেলসে কী আছে, এখানে কিন্তু বলছে প্রোভাইডিং ক্রিমিনাল প্রসিডিং পেন্ডিং এগেনস্ট দ্য অ্যাপ্লিক্যান্ট। আপনার নামে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড আছে কিনা বা কেস রয়েছে কিনা এটা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট জানতে চায়, বা কার দ্বারা জানতে চায়? থানার দ্বারা জানতে চায়। এইখানটায় আপনি যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশন কিন্তু আপনাকে নো সিলেক্ট করতে হবে। আপনার কোর্টে কেস ঝুলছে কিনা, আপনার নামে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা, এই সমস্ত বিষয় সরকার জানতে চাইছে। যদি আপনার নামে কেস থাকে তাহলে কিন্তু আপনার পাসপোর্ট হোল্ড হয়ে যাবে, আপনার কিন্তু পাসপোর্ট ইস্যু হবে না বা অ্যাপ্রুভড হবে না। তো আমি জানি হয়তো আপনার নামে কোনো কেস নেই, সেই ক্ষেত্রে আপনি সমস্ত অপশানগুলো নো সিলেক্ট করবেন এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আসছে পাসপোর্ট প্রিভিউ অপশান। এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট প্রিভিউ অপশান শো করছে। এখানে পাসপোর্টের হুবহু কপি চলে আসবে ফটো অ্যান্ড সিগনেচার ছাড়া। এখানে পাসপোর্ট নম্বর, আপনার নেম, আপনার টাইটেল এখানে শো করছে, আপনার ডেট অফ বার্থ শো করছে, আপনার প্লেস অফ বার্থ শো করছে। এই সমস্ত ডিটেলসগুলো একবার ভালো করে দেখে নেবেন, আপনার ওল্ড পাসপোর্টের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন এই ডিটেলসগুলো ঠিক আছে কিনা। তারপর আপনার ফাদার নেম, আপনার মাদার নেম, আপনার স্পাউস নেম, আপনার ভিলেজ, আপনার পোস্ট অফিস, আপনার পিএস, আপনার ডিস্ট্রিক্ট, আপনার পিনকোড এবং আপনার পাসপোর্ট নম্বর, পাসপোর্টের ইস্যু ডেট, এই সমস্ত কিছু ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে, এখানে যদি আপনার ওল্ড পাসপোর্টের সঙ্গে যদি ম্যাচিং না হয়, যদি না ঠিক থাকে, বা আপনি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম নামের মিস্টেক করে ফেলেছেন, বা ডেট অফ বার্থ বা অ্যাড্রেস বা আপনার ফাদার মাদার নেমের কোনো রকম মিস্টেক করে ফেলেছেন, তো নিচে এসে এখানে যে প্রিভিয়াস অপশন রয়েছে এই প্রিভিয়াসে গিয়ে আপনি ব্যাক গিয়ে সেটাকে সঠিক করে আবার আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এখানে আসতে পারবেন। তো আমি তো দেখছি আমার এখানে ডিটেলস সব কিছু ঠিক আছে। তো আমি কি করব, এখানে যে আই অ্যাগ্রি রয়েছে এই আই অ্যাগ্রি চেকবক্সে ক্লিক করে আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আসবে আপনার ডকুমেন্ট চুজিং। এখানে কিন্তু আপনার দুটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। এক হচ্ছে প্রুফ অফ বার্থ এবং প্রুফ অফ রেসিডেন্টাল অ্যাড্রেস হিসাবে। তো প্রুফ অফ বার্থ হিসাবে কী কী ডকুমেন্ট সিলেক্ট করতে পারেন? আপনি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করতে পারেন, মাধ্যমিকের বা 10th পাস ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট সিলেক্ট করতে পারেন, আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে প্যান কার্ড সিলেক্ট করতে পারেন,
ইলেকশন ফটো আইডেন্টি কার্ড মানে অ্যাপিক কার্ড সিলেক্ট করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স এক্সেট্রা সিলেক্ট করতে পারেন। তো আমার যেহেতু ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট রয়েছে, আমি ট্রান্সফার অর স্কুল লিভিং ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এটা আমি সিলেক্ট করলাম। ওকে, এইবার আসুন প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস হিসাবে কি সিলেক্ট করবেন। আপনি অবশ্যই আধার কার্ড আপনার রয়েছে, তো আধার কার্ডটা এখান থেকে চুজ করে নেবেন। আপনার আধার কার্ডটা এখানে চুজ করে নেবেন। আর একটা কথা হচ্ছে, আপনার আধার কার্ডটি অবশ্যই একটি পিভিসি কার্ডের অর্ডার দিয়ে দেবেন পাসপোর্ট অ্যাপ্লাই করার আগে, আপনি যাতে হাতে পেয়ে যান। বাইপোস্টের মাধ্যমে অনলাইন থেকে কিন্তু অর্ডার দিতে পারবেন, মাত্র 75 টাকা চার্জ। পিভিসি আধার কার্ড, এইরকম প্লাস্টিক পিভিসি আধার কার্ড, এটা কিন্তু পাসপোর্ট অফিসে খুব গ্রান্টেড। তো সেই ক্ষেত্রে আমি বলবো পাসপোর্ট অ্যাপ্লাই করার আগে, চাই নতুন হোক চাই রিইস্যু, আপনি কিন্তু আধার কার্ডের পিভিসির অর্ডার দিয়ে দেবেন এবং হাতে নিয়ে তারপরেই কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করবেন। এবং আপনার যদি বার্থ সার্টিফিকেট ওল্ড হয়, মানে ম্যানুয়ালি হাতে লেখা হয়, সেটাও কিন্তু আপনি ডিজিটাল করে নেবেন। ডিজিটালাইজড করতে হবে। ডিজিটাল সার্টিফিকেট আপনার অফিসে দেখবে, গ্র্যান্ট করবে, নইলে আপনার ম্যানুয়ালি হাতে লেখা হলে প্রবলেম করবে। সেটা ফ্রেশ পাসপোর্টের ক্ষেত্রে বেশি প্রবলেম করে। আপনি যদি রিইস্যু করেন তাহলে সমস্যা তো করে না। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট থাকলে এবং আধার কার্ডের পিভিসি কার্ড থাকলে কোনো প্রবলেম হয় না, বেশিরভাগই প্রবলেম হয় না, আমি এটা বলবো আপনাকে। যেহেতু আমার অনলাইনে দোকান আছে, আমি রেগুলারই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করি, চাই রিইস্যু চাই নতুন, আমি সমস্ত রকম পাসপোর্টের রিইস্যু ফর্ম ফিল আপ আমি করে থাকি অনলাইনে। তো আমি অ্যাড্রেস পূর্বে ডকুমেন্টস চুজিং করে নিলাম। এইবার আমি আসবো আই অ্যাগ্রিতে ক্লিক করব এবং প্লেস আপনি এখানে কি বসাবেন, আপনার ভিলেজের নাম এখানে আপনি বসাবেন, বা আপনার ব্লক বা আপনার পিএসের নামও কিন্তু বসাতে পারেন, বা সিটির নাম, কোনো রকম প্রবলেম নেই। ওকে, তো আমি আমার পিএস বা ব্লকের নাম এখানে বসে দিলাম। আপনি চাইলে আমি চাইলে কিন্তু এখানে আমার ভিলেজের নামও আমি বসাতে পারি। তারপর এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে ওকে অপশন আসবে এবং এখানে যে প্রিভিউ অপশন রয়েছে, এই প্রিভিউ ক্লিক করে আপনি কিন্তু পুরো ডিটেলসটা এখানে দেখতে পারেন। আপনি আপনার পাসপোর্টের ডিটেলস, আপনার নেম, আপনার প্লেস অফ বার্থ, আপনার সমস্ত কিছু তথ্য যা যা আপনি ইনপুট করলেন, লিখলেন, এতক্ষণে যা বসালেন, সেগুলো সমস্ত কিছু এখানে শো করবে। যদি কোনো রকম প্রবলেম থাকে সাবমিট করার আগে, ফাইনাল সাবমিট করার আগে আপনি আবার প্রিভিয়াস অপশনে গিয়ে সেটাকে সঠিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এখানে আসতে পারবেন। তো আমার যেহেতু কোনো প্রবলেম নেই, আমি সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পরে এবার আসবে আপনার পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। ওকে, তো আমি পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর এখানে আপনার সিলেক্ট পিএসকে পাসপোর্ট সেবা কেন্দ্র আপনাকে চুজ করতে হবে। আপনার নিয়ারেস্ট যে পাসপোর্ট পিএসকে বা পিওএসকে যে অফিস রয়েছে সেটা আপনি চুজ করবেন। আমার নিয়ারেস্ট হচ্ছে কৃষ্ণনগর, আমি কৃষ্ণনগর সিলেক্ট করে নিচ্ছি। আমাদের বহরমপুরেও এখান থেকে অনেক যাই, কলকাতাতেও যাই, কিন্তু কৃষ্ণনগর এখন আমাদের পোস্ট অফিসে ভালো কাজ হচ্ছে, আমি কৃষ্ণনগরটা চুজ করব। আপনার নিয়ারেস্ট যেটা হবে সেটা চুজ করে নেবেন। আমি কৃষ্ণনগর চুজ করলাম এবং ইয়েস অপশানে ক্লিক করব এবং লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আপনার যে ক্যালেন্ডার অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখুন যে গ্রিন মার্ক তারিখগুলো রয়েছে, ডেটগুলো রয়েছে, এই 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, এই ডেটগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। মানে আপনার যে গ্রিন কালার যে ডেটগুলো রয়েছে, এই ডেটগুলো আপনি সিলেক্ট করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট বা স্লট বুকিং করার জন্য। তো আমি 4 তারিখ সিলেক্ট করে নিচ্ছি, আজকে 2 তারিখ, আমি 4 তারিখ সিলেক্ট করে নিলাম। 4 তারিখ সিলেক্ট করার পর এখানে যে নিচে মেক পেমেন্ট অপশন রয়েছে, এই মেক পেমেন্টে আমাকে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করার পরে এখানে আমার শো করবে ডিটেলস, নাম শো করবে, রিইস্যু শো করছে নর্মাল, আমি নর্মালে চুজ করেছি তাই আমার 1500 টাকা ড্রাফট কাটবে এবং ফোন নাম্বার শো করবে। তারপর আবার আমি একটু নিচে আসবো এবং পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার পর এবার সোজা কিন্তু আমার পেমেন্ট অপশানে চলে যাবে। পেমেন্ট অপশানে যাওয়ার পর আমি কিন্তু এখানে বিভিন্ন রকম পেমেন্ট মেথড আছে, নেট ব্যাঙ্কিং আছে, আদার্স ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এক্সেট্রা আছে। আমি জাস্ট ইউপিআই সিলেক্ট করব। এখানে লাস্টে যে ইউপিআই অপশান রয়েছে, ইউপিআই সিলেক্ট করব। ইউপিআই সিলেক্ট করার পর এখানে কিন্তু আমার কিউআর কোড অপশন আসবে বা ভার্চুয়াল ইউপিআই আইডি আছে। আমি কিউআর কোড সিলেক্ট করে এখানে কিউআর কোডটি চলে আসবে। আমি ফোনপে বা গুগল পে থেকে আমি 1500 টাকা রিইস্যু পাসপোর্টের জন্য কিন্তু আমি এটা স্ক্যান করে আমি পেমেন্ট করে দেবো।
তো আমি পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করে দেওয়ার পর আমার কিন্তু ডেট স্লট বুকিং হয়ে গেছে 4 তারিখ। আমি 4 তারিখ এই টাইমে আমার যে রিসিপ্টটা চলে এসেছে, এই রিসিপ্টটা আমি এবার অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর আমার যে টাইমে যে তারিখে আমার ডেট পড়েছে, অ্যাপয়েন্টমেন্ট আমি স্লট বুক করলাম, সেই টাইমে আমি যে কৃষ্ণনগর পিএসকে অফিস চুজ করলাম, সেই ডেটে আমি ওই অফিসে গিয়ে আমার সমস্ত ডকুমেন্টস কী যেহেতু আমার রিইস্যু পাসপোর্টের আমি অ্যাপ্লিকেশন করছি, সেই জন্য আমি মেনলি আগে আমার অরিজিনাল পাসপোর্টটি কাছে নেবো বা সাথে নেবো। তারপর আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, 10 পাস সার্টিফিকেট থাকলে 10 পাস সার্টিফিকেট নেবো, বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট নেবো। যদি আমি ম্যারিড হয়ে থাকি তাহলে কিন্তু আমি ম্যারিজ সার্টিফিকেটটা নেবো। যদি আপনি আনম্যারিড হন কোনো সমস্যা নেই। যদি আপনি ম্যারিড চুজ করে থাকেন তাহলে কিন্তু ম্যারিজ সার্টিফিকেট চাইবে। না হলে আপনি এখান থেকে অ্যানেক্সার যেটা বার করে আপনি প্রিন্ট আউট করে নিয়ে তাতে আপনার ওয়াইফের জয়েন্ট ফটো অ্যাটাচ করে ডিটেলস ভরে আপনি ফর্মটা ফিল আপ করে অ্যানেক্সার যেটা সাথে করে নিয়ে যাবেন। এই ডকুমেন্টস কটাই আপনার দেখতে চাইবে, শুধুমাত্র আপনার ডকুমেন্টস অফিসে দেখতে চাইবে। আবারও বলছি, আপনার পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার প্যান কার্ড, 10 পাস সার্টিফিকেট, ম্যারিজ সার্টিফিকেট থাকলে ম্যারিজ সার্টিফিকেট, যদি ম্যারিড হন, যদি ম্যারিড না হন কোনো সমস্যা নেই। শুধু আপনার ডকুমেন্টস কটা সাথে রাখবেন এবং এই অ্যাকনোলেজমেন্টটা বা এই যে রিসিপ্টটা এসেছে, এই রিসিপ্টটা আপনি সাথে করে নিয়ে যাবেন এবং আপনার ডকুমেন্টসগুলো একটি করে কপি আপনি করে নেবেন বা জেরক্স করে নিয়ে ওই রিসিপ্টের সঙ্গে অ্যাটাচ করে আপনি ওই অফিসে যাবেন। আপনি যে অফিসে স্লট বুক করলেন, অ্যাপয়েন্টমেন্ট নিলেন যে ডেটে, সেই ডেটে গিয়ে ডকুমেন্টস ভেরিফাই করবেন। সমস্ত তথ্য আপনার দেখবে, আপনার দেখে ভেরিফাই করে কিন্তু আপনার ফাইলটাকে গ্রান্টেড করে দেবে। সাথে কিন্তু আপনার প্যারেন্টস আধার ভোটারও সাথে করে নিয়ে যাবেন। যদি আপনার প্যারেন্টস মৃত হয় তাহলে ডেথ সার্টিফিকেট নিয়ে যাবেন। এগুলো ভুলবেন না, এগুলো তো বলার কথা না, আপনি সাথে করে নিয়ে যাবেন এই সমস্ত ডকুমেন্টসগুলো। কিন্তু আপনার ডকুমেন্টস একদমই ভুলবেন না, অরিজিনাল সাথে করে নিয়ে যাবেন। সাথে আপনার প্যারেন্টসের ডকুমেন্টসও নিয়ে যেতে পারেন। তো আপনার ফাইল গ্রান্টেড হয়ে গেলে, নর্মালি যদি আপনি রিইস্যু করেন, ফাইল গ্রান্টেড হয়ে গেলে আপনার নিয়ারেস্ট থানাতে পাঠিয়ে দেবে। আপনার রিইস্যু পাসপোর্টে কিন্তু পুলিশ বেশন করাতে হবে। আপনার পুলিশ বেশন থানার থেকে যখন পুলিশ বেশন হয়ে যাবে, সেই ফাইল আপনার আরপিওতে পাঠিয়ে দেবে। আরপিওতে যাওয়ার পর কিছুদিন পর আপনি পাসপোর্ট আপনি বাড়িতে বসে বাইপোস্টের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবে রিইস্যু পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে হয়, কী লাগে আমি A to Z কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম। আশা করি আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা বুঝতে ডাউট থাকে, কোনো জায়গায় কোনো সন্দেহ থাকে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, অবশ্যই আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে হেল্প করার বা গাইড করার অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।